we'll be starting. In this video, we'll be starting with last station 11. From Hanif Mukherjee, Some I'll Send. যে পোর্শন এটা হচ্ছে এটা কমপ্লিট সাম ক্যাশ ফ্লো স্টার্টিং ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, ইট হ্যাজ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল অ্যান্ড ফিনান্সিং অ্যাক্টিভিটি। সো ফার আমরা ভিডিওতে ক্লাসগুলোতে আলাদা আলাদা করলাম, অপারেটিং করলাম আলাদা করে, ইনভেস্টিং করলাম আলাদা করে। এবার যদি ওই ক্লাসগুলো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, যেমন আজকের ক্লাসটা খুব ডিস্টার্ব করছিল, ইন দ্যাট কেস এই ভিডিওটা দেখলেও মানে ইউ ক্যান কোপ আপ, ঠিক আছে? মানে আগের ক্লাসগুলো যে মিস করেছো দ্যাট উইল, বা আজকের ক্লাসে যে শুনতে অসুবিধা হচ্ছে দ্যাট ক্যান বি কোপড আপ উইথ দিস ভিডিও, ফাইন। আচ্ছা, আমি জাস্ট ইনফরমেশনসগুলো পড়ে যাচ্ছি, তোমরা যখন পড়বে সামের সাথে মিলিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে দেখো, এখানে নোটস টু অ্যাকাউন্টসে এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে প্রথম কথা, ঠিক আছে? আচ্ছা, ব্যালেন্স শিটটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা প্রপার, যেমন আমরা হোল্ডিং কোম্পানি যেমন একটা প্রপার ব্যালেন্স শিট থাকে, এখানেও দেখো একটা প্রপার ব্যালেন্স শিট দেওয়া আছে, ফাইন। রিজার্ভস অ্যান্ড সারপ্লাস অ্যান্ড অল দ্যাট দেওয়া আছে, যেহেতু প্রপার ব্যালেন্স শিট। এখানে নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার ওরা বলবে না, তোমাদের নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার বার করে নিতে হবে, ঠিক আছে? এবার দেখি যে রিজার্ভস অ্যান্ড সারপ্লাসের মধ্যে কি শুধুই নেট প্রফিট আছে নাকি জেনারেল রিজার্ভও আছে, সেটা আমরা নোটস টু অ্যাকাউন্টস থেকে বুঝতে পারবো। চলে এলাম নোটস টু অ্যাকাউন্টসে। নোটস টু অ্যাকাউন্টসে তো শুধু ইকুইটি, শেয়ার ক্যাপিটাল এসব সম্বন্ধে লেখা, তার মানে জেনারেল রিজার্ভসে শুধুই তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, ভালো কথা। তাহলে আমি শুরু করব নেট প্রফিট দিয়ে অঙ্কটা। নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার, নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার হচ্ছে তোমার ক্লোজিং ব্যালেন্স, যেটা আমরা দেখেছিলাম 3,57,750 মাইনাস 1,35,000, ঠিক আছে? 3,57,750 মাইনাস 1,35,000, এটা চলে এলো প্রফিট ডিউরিং দ্য ইয়ার। এবার এর সাথে আমি যদি কোনো নন ক্যাশ এক্সপেন্ডিচার থাকে, যেমন ডেপ্রিসিয়েশন থাকলে আমি অ্যাড ব্যাক করবো, ঠিক আছে? আই অ্যাড ব্যাক নন ক্যাশ ডেপ্রিসিয়েশন বা নন ক্যাশ এক্সপেন্সেস লাইক ডেপ্রিসিয়েশন। দেখি আছে কিনা, এখানে বলেছে অ্যাডিশনাল ইনফরমেশনে বলেছে ডেপ্রিসিয়েশন চার্জ টু প্লান্ট অ্যান্ড মেশিনারি ওয়াজ 81,000। আচ্ছা, যেহেতু ক্যাশ ফ্লোতে আমরা একমাত্র পকেট থেকে বেরোনো খরচাকে, পকেট থেকে টাকা বেরোলে সেই খরচাকে মাইনাস করছি, আর পকেটে টাকা ঢুকলে সেই ইনকামকে অ্যাড করছি, তাই জন্য ডেপ্রিসিয়েশনে যেহেতু দেয়ার ইজ নো রিয়েল ক্যাশ এক্সপেন্সেস, তাই জন্য আমি এটাকে কনসিডার করব না, এই খরচাটাকে আমি কনসিডার করব না। তো আমি যখন কনসিডার না করি তাহলে তার মানে আমি এটাকে অ্যাড করব। যদি কোনো প্রফিট অ্যান্ড লস থেকে যে আইটেমটা মাইনাস হচ্ছে আমি যখন বলছি আমি সেটাকে ইনক্লুড করব না, তার মানে আমি সেই আইটেমটাকে অ্যাড করছি। আর প্রফিট অ্যান্ড লসে যদি কোনো আইটেম অ্যাড হচ্ছে আর আমি যদি বলি যে এটাকে আমি ইনক্লুড করব না, তার মানে আমি এখান থেকে মাইনাস করব। আই এম রিপিটিং দ্য সেম থিং বিকজ আমি আজকের ক্লাসটা নিয়ে খুবই ডিপ্রেসড যে কি হলো, হোয়াট এভার। আচ্ছা, এবার লেট আস মুভ ফার্দার। ডেপ্রিসিয়েশন হলো। আচ্ছা, এবার কি বলেছে অ্যাডিশনাল ইনফরমেশনে, অ্যান ইন্টারিম ডিভিডেন্ড অফ 15% ওয়াজ পেড। আচ্ছা, ডিভিডেন্ডটা আমি পরে আসছি, বলেই দিতে পারি। অ্যান ইন্টারিম ডিভিডেন্ড of 15% was paid on equity shares. Additional shares were also issued on 31/12/2019. আচ্ছা, ডিভিডেন্ড পেমেন্ট করেছি, ঠিক আছে? পেমেন্ট অফ ডিভিডেন্ড ইজ আ ফিনান্সিং অ্যাক্টিভিটি। পেমেন্ট অফ ডিভিডেন্ড ইজ নট অ্যান অপারেটিং অ্যাক্টিভিটি। যেহেতু পেমেন্ট অফ ডিভিডেন্ড ইজ নট অ্যান অপারেটিং অ্যাক্টিভিটি, তাই জন্য এখান থেকে বাদ দেব। ডিভিডেন্ড খরচা লেস হয়, বাদ দেব মানে অ্যাড ব্যাক করবো 15% অন ইকুইটি শেয়ার ক্যাপিটাল যা থাকবে, ঠিক আছে? ইকুইটি শেয়ার ক্যাপিটালের উপরে দিচ্ছে, তো ইকুইটি শেয়ার ক্যাপিটালের উপরে দিচ্ছে, এটা করে নেবে। কত আসে দেখবে 6750 আসছে। যদি না মেলে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় এখানটা ফোন করে নিও আমাকে। আচ্ছা, পেমেন্ট অফ ডিভিডেন্ড ডান। এটা গেল আমার ইন্টারিম ডিভিডেন্ড মানে ইকুইটি ডিভিডেন্ড। আচ্ছা, তারপর কি বলেছে, প্রেফারেন্স শেয়ারস ওয়ার রিডিমড অ্যাট এ প্রিমিয়াম অফ 15%। আচ্ছা, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস, এটাও কিন্তু আমার
ফিনান্সিং অ্যাক্টিভিটিস। আমি যখন ফিনান্সিং অ্যাক্টিভিটিসে যাব, দেন আই উইল এক্সপ্লেন দিস, এই ব্যাপারটা কী। আচ্ছা, আমরা এক কাজ করি, একটা প্রেফারেন্স শেয়ার্সে একটা অ্যাকাউন্ট খুলে ফেলি, ঠিক আছে? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল একটা অ্যাকাউন্ট খুলে ফেলি। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, একটু ব্যালেন্স শিটে তাকাও তো, দেখো ওপেনিং ব্যালেন্স কত আছে। ব্যালেন্স শিটের ওপেনিং ব্যালেন্স আছে 2,70,000। সিমিলারলি আবার ব্যালেন্স শিটে দেখো, এটা নোটস টু অ্যাকাউন্টসেই সব পাবে। ব্যালেন্স সিডি আছে হচ্ছে, যেহেতু আমি রিডিম করেছি, মানে টাকা ফেরত দিয়ে দিয়েছি প্রেফারেন্স শেয়ারে, ভ্যালু কমে গেছে, ভালো কথা, কমে গেল। আচ্ছা, এখানে কি বলেছে? প্রেফারেন্স শেয়ারস ওয়ার রিডিমড অ্যাট দ্য প্রিমিয়াম অফ 15%। এই যে রিডিম হয়েছে, এটা রিডিম হয়েছে অ্যাট আ প্রিমিয়াম অফ 15%। তাহলে আমি অ্যাকচুয়ালি কত টাকা দিয়েছি এদেরকে? আচ্ছা, 2,70,000 থেকে যদি আমি 1,35,000 বাদ দিই, তাহলে আমার কত থাকে? 1,35,000। আমি 2,70,000 আমার প্রথমে প্রেফারেন্স শেয়ার ছিল, 1,35,000 শেষে পড়ে আছে। তার মানে আমি কত টাকার প্রেফারেন্স শেয়ার রিডিম করেছি? 1,35,000। তাহলে বাই সরি এটা 2 হবে, আই এম সরি, 2 ব্যাংক। তাই 2 ব্যাংক কত? রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার্স 1,35,000 প্লাস প্রিমিয়াম অফ 15%। 15% অফ 1,35,000, সেটা তোমার আসবে হচ্ছে 1,55,250, ঠিক আছে? তাহলে ব্যালেন্সিং ফিগার হচ্ছে আমার প্রিমিয়াম অন রিডেমশন। প্রিমিয়াম অন রিডেমশন কত আসছে? 20,250, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল। আচ্ছা, তাহলে প্রিমিয়াম অন রিডেমশনটা আমার নিশ্চয়ই প্রফিট অ্যান্ড লস থেকে লেস হয়েছে, কিন্তু আমি প্রফিট অ্যান্ড লস থেকে লেস করতে পারবো না। কেন লেস করতে পারবো না? কারণ এটা হচ্ছে আমার ফিনান্সিং অ্যাক্টিভিটি, ঠিক আছে? প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার্স। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ভাবছো ম্যাম যে এত বলে যাচ্ছে ফিনান্সিং, আমরা তো জানিই না ফিনান্সিং অ্যাক্টিভিটি কি। জানো না, কিন্তু আমি সামের এন্ডে যখন যাব বুঝিয়ে দেবো, যখন আমি ফিনান্সিং অ্যাক্টিভিটি স্টার্ট করবো বুঝিয়ে দেবো। আচ্ছা, প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার্স হয়ে গেল। আচ্ছা, তারপর কি বলেছে? প্লান্ট অ্যান্ড মেশিনারি উইথ আ বুক ভ্যালু অফ 54,000 ওয়াজ সোল্ড ফর 33,750। তার মানে লস অন সেল অফ মেশিন, ঠিক আছে? কত? যে প্ল্যান্টটার ভ্যালু ছিল 54,000, সেটা সেল হবে 33,750-তে। আচ্ছা, আবার বলবে ম্যাম এখানে আমরা লসটা কেন এলিমিনেট করছি? লসটা আজকের সামনে ডিসকাস হয়েছে, আবার বলছি লসটা এলিমিনেট করছি কারণ সেল অফ মেশিন আর পারচেজ অফ মেশিন আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যায়, ঠিক আছে? এখানে অপারেটিং অ্যাক্টিভিটিসে আসে না। আমরা তো এটা অপারেটিং অ্যাক্টিভিটি বার করছি, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, মানে সিম্পলি আমার প্রোডাক্টটা সেল করে কত টাকা আমি ইনকাম করেছি আমি সেটা বার করছি, ঠিক আছে? সেল করতে যা যা খরচা হচ্ছে আমি শুধু সেই খরচাগুলো মাইনাস করব। এই একটা খরচাও কিন্তু আমার সেল করতে, এইটা হয়েছে হয়তো সেল করতে গিয়ে, কিন্তু এইগুলো পেমেন্ট অফ ডিভিডেন্ড, প্রিমিয়াম অন রিডেমশন, লস অন সেল অফ মেশিন, এগুলো কিন্তু আমার একটা খরচাও সেল করতে গিয়ে হয়নি। এগুলো হচ্ছে আমার আনুষঙ্গিক খরচা, যেগুলো অন্য হেডে এক্সপ্লেইনড হবে, ঠিক আছে? আচ্ছা, হলো। এবার কি বলেছে? প্রেফারেন্স ডিভিডেন্ড পেড ডিউরিং দ্য ইয়ার 32,400। ভালো কথা, প্রেফারেন্স ডিভিডেন্ড পেড চুপচাপ বাদ দিয়ে দাও, কারণ প্রেফারেন্স ডিভিডেন্ড পেড আবার বলছে এটা হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? আচ্ছা, এটা কত আছে? 32,400। তারপরে আছে ডিবেঞ্চার ইন্টারেস্ট পেড। ডিবেঞ্চার ইন্টারেস্ট পেডও আমার ফিনান্সিং অ্যাক্টিভিটি, তাই জন্য টুক করে এখান থেকে বাদ দিয়ে দেবো 18,900, ঠিক আছে? আচ্ছা, এইটা তোমার যা আসবে দ্যাট ইজ ক্যাশ ফ্লো বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, ঠিক আছে? এবার দেখবো যে আমার কোনো ওয়ার্কিং ক্যাপিটাল আছে কিনা। এখানে দেখো কারেন্ট অ্যাসেটে দেখবে আমার ইনভেন্টরিজ নেই। ট্রেড যখন কারেন্ট অ্যাসেটে দেখবে ইনভেন্টরিজ নেই, ট্রেড রিসিভেবলসও নেই, ঠিক আছে? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে, কিন্তু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা এখানে কনসিডার করবো না। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা পরে কনসিডার করবো এন্ডে গিয়ে, ঠিক আছে? আর আছে আদার কারেন্ট অ্যাসেটস। তাহলে আদার কারেন্ট অ্যাসেটসে কী গতি হলো?
আদার কারেন্ট অ্যাসেটসের ওপেনিং ব্যালেন্স হচ্ছে 2,70,000, ঠিক আছে, আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 4,05,000। আচ্ছা সরি, এখানে লিখে দিই। তার মানে আমার ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট বছরের শেষে হচ্ছে 4,05,000 টাকা। তার মানে তুমি ডেটার্সদের থেকে, ধরো কথার কথা, ফর এক্সাম্পল ডেটার্সদের থেকে পাবে 4,05,000 বছরের শেষে, শুরুতে পেতে 2,70,000। তার মানে তোমার প্রথমে পাওয়ার কথা ছিল 2,70,000, এটা তো এই টাকাটা তোমার পকেটে ইনফ্লো হলোই না, উল্টে আরও কিছু টাকা ডিউ হয়ে গেল। কত টাকা দিয়ে আমার ডেটার্স বাড়লো? 1,35,000 আমার ডিউ হলো। তার মানে there is no inflow of cash. So no inflow of cash is as good as outflow of cash. I'm sorry, outflow of cash. এটা ঠিক না, মুখে ঠিক বলেছি, লিখেছি ভুল। যেহেতু আউটফ্লো অফ ক্যাশ, তাই জন্য ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট সবসময় লেস হয়। সিমিলারলি যদি এটা ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস হতো তাহলে কিন্তু অ্যাড হতো, কারণ কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হলে যা এফেক্ট আসবে, কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ হলে ঠিক তার উল্টো এফেক্ট আসবে। আমরা এখানে তাই দেখবো বোধহয় কারেন্ট লায়াবিলিটিও এখানে ইনক্রিজ করছে, ঠিক আছে, যেহেতু কারেন্ট ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস। কেন ইনক্রিজ করছে বলে দিচ্ছি। এখানে ব্যালেন্স শিটে কারেন্ট লায়াবিলিটিস 1/1/2009, 1st January 2019 আছে 1,08,000, আর 31st 12/2019 আছে 2,16,000। তা 2,16,000 মাইনাস 1,08,000, ঠিক আছে, এটাও ইনক্রিজ করছে। তাহলে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট যা হবে, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস ঠিক তার উল্টো হবে, এইটুকু মনে রাখলেও চলে। আচ্ছা, তো এটা মাইনাস হয়েছে, এটা অ্যাড করে দিলাম। কারণ ধরো তোমাকে কাউকে দিতে হবে 10,000 টাকা বছরের শুরুতে, 2,17,000 দিতে হবে। এখন তোমাকে বছরের শেষে দিতে হবে 1,08,000 টাকা, মানে বাকি 1,08,000 টাকা তুমি নিশ্চয়ই তোমার পকেট থেকে বার করে দিয়েছো। দ্যাট ইজ আউটফ্লো অফ ক্যাশ, তাই তো? ও না না, কি বললাম, ভুল বললাম। ইনক্রিজ ইন কারেন্ট লাইফ, ও না না, আই এম সরি, এটা আমি, হ্যাঁ ওইটাও একটা হচ্ছে, যেটা হচ্ছে ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি হলে আউটফ্লো অফ ক্যাশ, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি হলে ইনফ্লো অফ ক্যাশ। হাউ? বছরের শুরুতে তোমাকে দিতে হতো 1,08,000, বছরের শেষে গিয়ে তোমাকে দিতে হচ্ছে 2,60,000, দিতে হবে 2,16,000, মানে 1,08,000 তোমার দেওয়ার কথা ছিল, বাট ইউ ডিডন্ট take out the money out of your pocket and paid that person. So since you didn't take out the money, no outflow means is as good as inflow. তো এত অবধি আমার শেষ হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, ঠিক আছে, এটা যা আনসার এলো দ্যাট ইজ মাই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এবার ইনভেস্টিং আর ফিনান্সিংটা যেহেতু বেশি অ্যাডজাস্টমেন্টস নেই, শুধু একটা মেশিনারি অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা, একটা মেশিনারি অ্যাকাউন্ট খুলে নিচ্ছি, বাকিটা আমি বই থেকেই দেখিয়ে দেবো, অসুবিধা হবে না, কারণ মেজর অ্যাডজাস্টমেন্ট এখানেই। আচ্ছা, একটা মেশিনারি অ্যাকাউন্ট খুলি। ব্যালেন্স শিটের দিকে যখন তাকাবে দেখবে ট্যাঞ্জিবল অ্যাসেটে একটাই আছে, অ্যাসেট প্লান্ট অ্যান্ড মেশিনারি। তার ওপেনিং ব্যালেন্স হচ্ছে 6,88,500, ক্লোজিং ব্যালেন্স হচ্ছে লেখাই আছে 8,37,000। আচ্ছা, ডেপ্রিসিয়েশন চার্জ বলে দিয়েছে 81, তাহলে টুক করে লিখে দেবো বাই ডেপ্রিসিয়েশন 81,000। আচ্ছা, আর কি বলেছে, প্লান্ট অ্যান্ড মেশিনারি উইথ আ বুক ভ্যালু অফ 54,000 ওয়াজ সোল্ড ফর 33,750। ঠিক যেমন আজকের অঙ্কটাতে করেছি সেম অ্যাডজাস্টমেন্ট, আর প্রত্যেকটা অঙ্কে এই অ্যাডজাস্টমেন্টই থাকবে, এর থেকে বেশি ডিফিকাল্ট মেশিনারি অ্যাকাউন্টে কিছু থাকবে না। আচ্ছা, আর লস কত? লস হচ্ছে 54,000-এর মেশিনারি আমি 33,750-তে সেল করেছি, তাহলে আমার লস হচ্ছে 20,250। এটা আমি অলরেডি অপারেটিং ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অ্যাড ব্যাক করেছি। তো ব্যালেন্সিং ফিগার কি আসবে? ব্যালেন্সিং ফিগার আসবে টু ব্যাঙ্ক। ব্যাঙ্ক মানে হচ্ছে পারচেজ। পারচেজ কত আসে? 2,83,500। ক্যাশ ফ্লোতে কিন্তু কিছু অ্যাডিশনাল লেজার অ্যাকাউন্ট বানাতে হবে অ্যাপার্ট ফ্রম দ্য মেইন সাম, ঠিক আছে? আচ্ছা, তো আমার মেশিনারিতে একটা সেল এলো 33,750, একটা পারচেজ এলো 2,83,500। এবার চলে আসো অঙ্কে। এখানে দেখো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে যখন আমি কোনো লং টার্ম অ্যাসেট যেমন প্লান্ট অ্যান্ড মেশিনারি, ল্যান্ড, লং টার্ম ইনভেস্টমেন্ট পারচেজ করছি, মাইনাস হবে। যখন আমরা কোনো লং টার্ম অ্যাসেট সেল করছি, ইনফ্লো হবে, টাকা অ্যাড হবে।
তাহলে আমি প্লান্ট অ্যান্ড মেশিনারি কিনেছি, বার করলাম 2,83,500 মাইনাস করলাম। প্লান্ট অ্যান্ড মেশিনারি বিক্রি করেছে 33,750, ইনফ্লো হয়েছে ক্যাশ, অ্যাড ব্যাক করলাম। ক্যাশ পেমেন্ট টু অ্যাকুয়ার ইনভেস্টমেন্ট, এবার এটা তো বুঝতে গেলে আমাদের ইনভেস্টমেন্ট দেখতে হবে। এই দেখো ব্যালেন্স শিটে লেখা আছে, এখানে দেখেছো ট্যানজিবল অ্যাসেটের শুধু একটাই অ্যাসেট আছে। আচ্ছা, নন কারেন্ট ইনভেস্টমেন্ট, নন কারেন্ট শব্দটা কারেন্ট ইনভেস্টমেন্ট যদি লেখা থাকতো তাহলে এটা ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টে যেত। নন কারেন্ট মানে এটা লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্টে তোমার ওপেনিং ফিগার ছিল 40,500, ক্লোজিং ফিগার 1,08,000, তার মানে তুমি ইনভেস্টমেন্ট কিনেছো মানে আউটফ্লো অফ ক্যাশ, আউটফ্লো অফ ক্যাশ মানে মাইনাস। এবার এই তিনটে অ্যাড করে নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস পেয়ে গেলাম। এবার আসছি আমি ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটি। ফিনান্সিং অ্যাক্টিভিটিস মানে একটা কোম্পানিকে আমরা কি টাকা দিয়ে ফিনান্স করি, কিভাবে ফিনান্স করতে পারি। আমরা শেয়ার ইস্যু করতে পারি, আমরা প্রেফারেন্স শেয়ার্স ইস্যু করতে পারি, ইকুইটি শেয়ার্স ইস্যু করতে পারি, ডিবেঞ্চার্স ইস্যু করতে পারি। ঠিক আছে, এইগুলো যে ইস্যু করবো তার আমার খরচা কী লাগে, আমার প্রেফারেন্স শেয়ার্সকে প্রেফারেন্স ডিভিডেন্ড দিতে হয়, ইকুইটি শেয়ার্সকে ইন্টারিম ডিভিডেন্ড দিতে হয়, ডিবেঞ্চার্সে ডিবেঞ্চার ইন্টারেস্ট দিতে হয়। যেগুলো দিতে হয় সেগুলো মাইনাস করব, আর যে সূত্রে আমরা টাকা পাচ্ছি সেগুলোকে অ্যাড করব। এবার দেখো নোটস টু অ্যাকাউন্টে আসো। দেখো তোমার ওপেনিং শেয়ার ক্যাপিটাল ছিল 4,05,000, ক্লোজিং হচ্ছে 5,72,500, তার মানে তুমি নিশ্চয়ই শেয়ার ইস্যু করেছো। দেখো ক্যাশ প্রসিডস ফ্রম ইস্যু অফ শেয়ার্স, ব্যালেন্স দুটো ফিগার মাইনাস করে। ঠিক আছে, আচ্ছা প্রেফারেন্স শেয়ার্স দেখি। প্রেফারেন্স শেয়ার্স ওপেনিং ছিল 2,70,000, ক্লোজিং হচ্ছে 1,35,000, তার মানে আমি নিশ্চয়ই প্রেফারেন্স শেয়ার রিডিম করেছি। সেটাই কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশনে বলে দিয়েছিল, প্রেফারেন্স শেয়ার্স রিডিমড এট এ প্রিমিয়াম অফ 15%, মানে 1,35,000 টাকার ফেস ভ্যালু প্রেফারেন্স শেয়ার রিডিম করেছি, কিন্তু টাকা দেওয়ার সময় 1,35,000, 2,70,000 মাইনাস 1,35,000, আনফর্চুনেটলি 1,35,000ই আসে। তো 1,35,000 প্রেফারেন্স শেয়ার আমরা রিডিম করেছি, এবং শুধু এই ফেস ভ্যালুটা দিইনি, তার সাথে আমরা এক্সট্রা 15%ও দিয়েছি। এখানে দেখো ক্যাশ পেড ফর রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার্স 60,750, নোট 2 বলেছে, কিন্তু আমরা এই নোটটা দেখবো না, আমরা আমাদের এই ওয়ার্কিংসটা দেখবো। এই দেখো 1,35,000 প্রেফারেন্স শেয়ার্স রিডিম করেছি, প্লাস তার উপর 15% প্রিমিয়াম দিয়েছি, তার মানে আমার এত টাকা দিয়েছে 1,55,250, 1,55,250 হয়ে গেল রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার্স। এবার দেখো ডিবেঞ্চার্স লিখেছে, আমাকে এই জায়গাগুলোতে ফিনান্সিং অ্যাক্টিভিটি তৈরি করার সময় আমাকে শেয়ার, ডিবেঞ্চার এই দুটো জিনিসই দেখতে হবে। ঠিক আছে, তুমি বলে ম্যাম আপনি তো সলভ আছে, সলভ দেখে দেখে বলে যাচ্ছেন, কিন্তু আমি কি করে বুঝবো যে কোনগুলো আসবে কোনগুলো আসবে না। আমার এইটা আসবে ফিনান্সিং অ্যাক্টিভিটিসে শেয়ার ক্যাপিটাল, আর নন কারেন্ট লায়াবিলিটিস আসবে, দ্যাট ইজ এইটা। কারেন্ট লায়াবিলিটি কিন্তু চলে যাবে ওয়ার্কিং ক্যাপিটাল। এই দুটো জিনিস শেয়ার হোল্ডার্স ফান্ড, রিজার্ভ সারপ্লাসটা বাদে শেয়ার হোল্ডার্স ফান্ড আর নন কারেন্ট লায়াবিলিটি, এই দুটো জায়গাকে আমাকে ফিনান্সিং অ্যাক্টিভিটিসে দেখতে হবে। ডিবেঞ্চার 1,35,000 ছিল, 2,70,000 হলো, মানে ডিবেঞ্চার আমি ইস্যু করেছি মানে টাকা পেয়েছি, অ্যাড হলো। আচ্ছা, এই যে ইন্টারিম ডিভিডেন্ড পেড, প্রেফারেন্স ডিভিডেন্ড পেড, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পেড, এগুলো আমরা সব মাইনাস করে দিয়েছিলাম অপারেটিং, অ্যাডব্যাক করে দিয়েছিলাম অপারেটিং অ্যাক্টিভিটিসে, এই বলে যে এইগুলো আমার ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এখানে দেখো সব অ্যাডব্যাক করা আছে। ঠিক আছে, এবার এগুলো তো আমার সব আউটফ্লো অফ ক্যাশ, কিন্তু এর নেচারটা আলাদা। আমরা এখানে ক্যাশ ফ্লোটা নেচার ওয়াইজ ভাগ করছি, যেহেতু নেচার ওয়াইজ ভাগ করছি আমরা এই তিনটে জিনিসকে, এগুলো ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এগুলো আউটফ্লো অফ ক্যাশ, আমি এখান থেকে লেস করে দেবো, করে আমি যেটা পাচ্ছি দ্যাট ইজ মাই ক্যাশ ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এবার তিনটে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এই তিনটেকে অ্যাড করবো, করে আমি কি পাবো, ইনক্রিজ ইন ক্যাশ নেট, ইনক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 1,47,250, এটা কী করে পেলাম, 4,29,300কে কনসিডার করলাম, ওর থেকে মাইনাস করলাম আমি 3,17,250কে, ওর সাথে অ্যাড করলাম 35,250, আমি এই অ্যামাউন্টটা পেলাম। এর সাথে আমি কি করলাম, ওপেনিং ক্যাশকে অ্যাড করলাম, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে দেখো দুটো ব্যালেন্স আছে 2,01,250, এরা কিন্তু কারেন্ট অ্যাসেট, তাও কিন্তু আমরা একে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জে নিই, কারণ আমরা একে এখানে লাস্টে কনসিডার করব। ওপেনিং ক্যাশ ইন হ্যান্ডকে অ্যাড ব্যাক করলাম। ঠিক আছে, ওপেনিং ক্যাশ ইন হ্যান্ডকে যেই আমি এই ইনফ্লো অফ ক্যাশের সাথে অ্যাড করলাম, আমার ক্লোজিং ক্যাশের সাথে এই আনসারটা ট্যালি করে যাবে। আমার এই আনসারটা, এই যে 2,01,250, যদি আমার ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ডের সাথে মিলে যায়, তার মানে তোমার সাম কারেক্ট, আদারওয়াইজ দ্য সাম ইজ রং।
মানে তুমি বছরের শুরুতে তোমার হাতে 54,000 ছিল, সারা বছর তুমি যা অ্যাক্টিভিটি করেছো তাতে তোমার এত ক্যাশ ইনফ্লো হয়েছে, তার মানে তোমার বছরের শেষে এই ক্যাশ ফ্লো পড়ে থাকা উচিত। এবং তোমার ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যান্ড ব্যাঙ্কও বলছে এই টাকা পড়ে আছে। দ্যাট মিনস দ্য সাম ইজ রাইট। ওকে, থ্যাংক ইউ।